गुड मर्निंग एलएस बेंगली ब्लगर नतून और एक ब्लगे आमी लिपि तुम्हादेर अनेक अनेक स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो, आमिओ भालो आछि। आज बुधवार मे मासेर 9 तारिख, एखन 9टार काछाकाछि बाजे। तो सकालबेला घुम थेके उठे निचेर जेटुकु आमार करार थाके, रान्नाबान्ना तो आमी करी ना, रान्नाबान्ना दिदाई करे, तो निचेर जेटुकु आमार काज थाके सेटुकु करे छादे एसेछि ठाकुरेर बासनगुलो माझबो। तार आगे एकटु फुल गाछगुलोते जल देबो, एकटु हाঁটাহাঁটি करे निচ্छि। আর বেশ ভালো লাগছে ছাদে এসে। আজকে রবীন্দ্রনাথের গান ভেসে আসছে চারপাশ থেকে, এদিক থেকে একটা ওদিক থেকে একটা। আজ রবীন্দ্র জয়ন্তী, তো বিভিন্ন ক্লাবে বা স্কুলে প্রোগ্রাম তো হচ্ছেই। অনেক ছোটোবেলার কথা মনে পড়ছে, আমরা স্কুল লাইফে এরকম আনন্দ করতাম। তো যাক, সেদিন গেছে গেছে চলে, এখন সংসারের কাজকর্মের মধ্যে ঢুকে পড়ি। তো দেখো, ঠাকুরের বাসন মাজার জন্য আমরা লেবু ব্যবহার করি, কিন্তু আজকে আমার না মানে লেবু আনতে ভুলে গেছি আমি ছাদে। আর এখন সিঁড়ি ভেঙে আর নিচে নামতে ইচ্ছে করছে না। পায়ের ব্যথাটা তো সিঁড়ি ভাঙলে এখনও আছে, যখনই সিঁড়ি ভাঙছে একটু ব্যথা করছে। তো সেই কারণে আমি আর আজকে নামলাম না। আমি ভাবলাম মাটি দিয়ে, আর মাটির মধ্যে সার্ফ মেশানো রয়েছে, ওটা দিয়েই মেজে দিই। তো আজকে সকাল সকাল আমাদের কাজের মাসি ফোন করে জানিয়ে দিয়েছে যে তার শরীর ভালো নেই, সে আজকে আসবে না। তো সেই কারণে তবু ভালো যে সকাল সকাল ফোনটা করেছে। এতে কি হলো, আমি আমার প্ল্যান মতো সমস্ত কাজগুলো করে নিতে পারবো সময় মতো। আর যদি ফোনটা না করতো তাহলে আমি অপেক্ষা করতে থাকতাম। দু একদিন তো দেরি করেও আসে, একটু লেটে আসে। তো আমি ভাবতাম লেটে আসছে, আমার কাজগুলো সব পড়ে থাকতো। তো এইটাই একটা সুবিধা যে ফোনটা করে জানিয়ে দিলে নিজের মতো করে কাজগুলো গুছিয়ে নিয়ে যায়। কাজ করাটা তো সেটা কোনো ব্যাপার না, সেটা করে নেওয়াই যায়, 1-2 দিনের ব্যাপার। আর রেগুলার যদি নিজেকে করতে হয় তাহলে নিজের মতো সিস্টেমেটিক্যালি করা যায় সেটা। তাহলে রাতে আমি যেটা মাঝখানে করছিলাম, মানে এই কাজের মাসি আসার আগে যে মাসি ছিল, সে একবার তার আত্মীয়ের বাড়িতে গিয়ে এরকম 2 দিনের ছুটি নিয়ে গিয়ে আর আসে না 4-5 দিন হয়ে যায়, 15 দিন পরে সে এসেছিল। তখন আমি আমার প্ল্যান মতো কাজগুলো সাজিয়ে নিয়েছিলাম যে কীভাবে কোনটা কখন করব। তো তার মাঝখানে এরকম হয়েছিল, দিদাও 2-4 দিন আসেনি, দিদারও শরীর খারাপ হয়েছিল। তখন কিন্তু খুব একটা সমস্যা হয়নি। তাছাড়া আমার হাজব্যান্ড তো অবশ্যই সঙ্গে ছিল, ও তো একটা বড় সাপোর্ট আমার। তো তখন আমি ঘুম থেকে উঠে কী করতাম, ঘর ঝাড়া ঘর মোছা করে নিয়ে রান্নাঘরে যেদিন দিদা আসতো না রান্নাবান্নাটা করে নিতাম। তারপর মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে স্কুল থেকে এসে যদি কিছু রান্না থাকতো, যদি আমি রান্না করতাম, রান্নাটা করতাম। তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে মেয়েকে আনতে যেতাম। স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে তারপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তখন ওর ছুটি হতো মোটামুটি 1:45 নাগাদ। তো নিজের মতো করে করলে কাজ খুব একটা অসুবিধা হয় না। তো এখন দেখো, ঠাকুর ঘরের বাসনগুলো রেখে এলাম। ঠাকুর ঘর আমি আগেই মুছে রেখেছিলাম, এখন চলে এসেছি ফুল তুলতে। তো আমার ছাদে ফুল গাছ বলতে শুধু নয়নতারা গাছই রয়েছে, কয়েকটা জবা ফুলের গাছও ছিল, তবে সেগুলো মিলিবাগ লেগে না একদম ফুল হচ্ছে না। তো সেদিনকে আমি কিছুটা ডিটারজেন্ট গুলে স্প্রে করেছি, দেখা যাক। এখন ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, তো একদিন দেখাবো তোমাদের। আর এই নয়নতারা ফুলটাকে না আমরা ভীষণ হেলাছেদ্দা করি, খুব সহজেই পাওয়া যায়, তো সহজলভ্য জিনিস, পায় না। এই ফুলটার না প্রচুর গুণ আছে, মানে আয়ুর্বেদিক গুণ তো আছেই, তার সঙ্গে বাস্তুতে এর একটা অপরিসীম ভূমিকা রয়েছে। মানে অনেক দেবদেবী, বিশেষ করে লক্ষ্মী, তারপরে আমি অন্য কোনো একটা ব্লগে তোমাদের বলবো, এই ফুলের ভীষণ মানে সংসারের উপরে ভীষণ পজিটিভ প্রভাব ফেলে এই ফুলটা। মানে এই ফুল গাছ থাকা বাড়িতে খুব ভালো। তো আমি তোমাদের খুব শিগগিরই এর উপর একটা ভিডিও আনবো, তো তোমরা সেই ভিডিওটা দেখো। তো ফুল তোলা হয়ে গেল, এখন কিছুটা তুলসী পাতা তুলে নেব। আমি তোমাদের আগের দিন বলছিলাম যে আমার ছাদে 2টো তুলসী গাছ আছে ছোটো ছোটো, তো এই একটা আর একটাও আছে। তো রোজ যদি এই গাছের পাতা তুলে নিই তো একদম গাছটা ন্যাড়া হয়ে যাবে। তো সেই জন্য যেদিন ফুলালা দাদা আসে সেদিন দাদার কাছ থেকে পাতা নিয়ে নিই, মানে তুলসী পাতা নিয়ে নিই। আর বাকি দিনগুলো আমি গাছ থেকে পাতা তুলি, তোমাদের তো বললাম আগের দিন। তো এখন তুলসী পাতা তুলে নিয়ে গিয়ে বাসনগুলো মাজবো, তারপর আমার ঘরটা ঝাড় দেবো, ঘর মুছতে হবে। আচ্ছা, ঘর মোছা প্রসঙ্গ এলো বলে একটা কথা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব, যেটা আমি করে থাকি, যেটা আমার সংসারের জন্য খুব ভালো হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আচ্ছা, তার আগে বলে নিই, আমি ঘর মোছার বিষয়ে যেটা শেয়ার করব, সেটা তোমরা যারা বাস্তুশাস্ত্র মানো তারাই এই ব্যাপারটা দেখো, আর যারা মানো না তাদেরকে আমি জোর করে বলবো না তোমরা এটা মানো। তবে আমি যেটা করব তার কিন্তু সায়েন্টিফিক কারণও রয়েছে, শুধুমাত্র যে বাস্তুর জন্য সেরকম নয়, সায়েন্টিফিক কারণও অনেক কিছু থাকে। আসলে এইসব জিনিসগুলোর প্রত্যেকটা জিনিসই যেগুলো আমাদের শাস্ত্রে থাকে সেগুলোর পেছনে আমি লক্ষ্য করে দেখেছি, বেশিরভাগগুলো জিনিসগুলোর পেছনেই না কিছু সায়েন্স বা বিজ্ঞান থাকে। তো দেখো, আমি ঘর মোছার জলে টুপকেসে একটু লবণ মিশিয়ে দিলাম পরিমাণ মতো। টুপকেসে বললাম কারণ এটাই লবণটা যখন মেশাবো কেউ এটা দেখবে না, এটা হচ্ছে বাস্তু নিয়ম অনুযায়ী। আচ্ছা, এই লবণটা দিলে কি হতে পারে, মানে কি হবে? প্রথমত তো পোকামাকড় অনেক কম আসে, কারণ আমরা দেখেছি লবণের কৌটোতে কখনো তোমরা দেখবে না আরশোলা লাগছে, পোকা লাগছে, কখনো দেখবে না।
কারণ লবণে না পোকামাকড় লাগে না, তো সেই কারণে পোকামাকড় মশামাছি অনেক কম হয়। এটা তো গেল একটা দিক। আর একটা দিক হলো লবণ জল দিয়ে ঘর মুছলে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি কাজ করে না। নেগেটিভ এনার্জি যা থাকে সমস্ত কিছু চলে যায়। নেগেটিভ এনার্জি মানে সবসময় কিন্তু আত্মা বা এই ধরনের জিনিস না। নেগেটিভ এনার্জি মানে যে শক্তিগুলো আমাদের সংসারের কোনো উন্নতি হতে দেয় না, আমাদের সংসারে অশান্তি লেগেই থাকে যেসব কারণে, সেই সব জিনিসগুলো। তো এই লবণ দিয়ে ঘর মোছার কয়েকটা নিয়ম রয়েছে। যেমন কী বারে মুছবে, আমি বৃহস্পতিবারের দিন লবণ জল দিয়ে ঘর মুছি না, আর একটা হচ্ছে রবিবার দিন মুছি না। তো এই নিয়েই বার কী বারে মোছা যাবে এই নিয়েও অনেক কনফিউশন রয়েছে। তবে বৃহস্পতিবারটা অ্যাভয়েড করো মোছা। আর রোজ দিন মোছার দরকার নেই, সপ্তাহে 2 দিন মুছলেই যথেষ্ট। আর লবণটা যখন জলে দেখবে লক্ষ্য করবে সেটা যেন কেউ না দেখে। আমি এই বিষয়টা জানতে পেরেছি খুব রিসেন্টলি, তো এবং সেটা অ্যাপ্লাই করে দেখছি, সত্যি আমার মনে হচ্ছে অনেকটা উপকার পাচ্ছি আমি। তো তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারো। যার যার বিশ্বাস নিয়ে অবশ্যই বলবো, অবিশ্বাস নিয়ে কোনো কাজ করলেই সেটার ফল পাওয়া যায় না। তো এখন দেখো আমি আমার বেসিনটা পরিষ্কার করতে এসেছি, আর সঙ্গে সঙ্গে আমার মেয়েও চলে এসেছে, ওকে স্নান করাতে নিয়ে যাব। তো ওকে বলেছি তুই একটু দাঁড়া, আমি বেসিনটা পরিষ্কার করে নিয়ে ছাদে যাব। তো তো ও তো সব কাজ আমি যেটা করব সেটা ওকে করতে হবে। এখন বাজে দুপুর 3টে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ঘরে চলে এলাম। এখন দেখো কে কী করছে একটু দেখিয়ে দিই। আমার হাজব্যান্ড এই ঘরে রেস্ট নিচ্ছে, আসলে মেয়ে খুব বিরক্ত করে তো সেই জন্য এই ঘরে, আর বাবা এখানে শুয়েছে। আর এবার আমার ঘরে আমার মেয়ে কী করছে চলো দেখায়। দাঁড়া, ওই দরজাটাকে একটু আটকে দিয়ে নিই, নিচের দরজাটা আটকানো আছে, তবু ওই দরজাটা আটকে দিয়ে দিই। দেখো এখানে আবার নোংরা পড়েছে, সেদিন মুছলাম, আবার মুছতে হবে। এবার চলো দেখা আমার মেয়ে কী করছে ঘরে। আসলে ওকে না একটু মানে পড়তে বসিয়েছি, সকালবেলায় ঠিকমতো পড়েনি আজকে, তো সেই কারণে এখন কিছুটা লেখা দিয়েছি, বলছি লেখা ফিনিশ করো তারপরে রেস্ট নেবে। তো কিছুক্ষণ শুয়েছিলাম, হঠাৎ দেখছি আমার হাজব্যান্ড ডাকাডাকি করছে, ওঠো ওঠো ঝড় উঠছে, চারিদিকে অন্ধকার হয়ে গেল, জানলা ফাল্লা বন্ধ করো। তো তাড়াতাড়ি করে উঠে জানলা বন্ধ করলাম, মানে বেশিক্ষণ ঘুমায়নি, জাস্ট চোখটা বন্ধ করেছি। ইতিমধ্যে এখন বাজে 5:40 মতো, তো দেখে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। এখন তো বৃষ্টিটা মানে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আকাশ, কিন্তু বৃষ্টি শুরুর আগে পুরো অন্ধকার কালো হয়ে গেছিলো চারিদিকটা। দেখো আকাশে এখনও কত মেঘ রয়েছে। তো এখন গিয়ে যে উঠেছি, আর গিয়ে শুয়ে ভালো লাগবে না, শুতে ইচ্ছা করবে না, ঘুমও আসবে না। তো ভাবলাম এখানে একটু বসি, বৃষ্টি দেখি। বৃষ্টি ভালোই লাগে দেখতে, কিন্তু মাঝে মাঝে যখন বিদ্যুৎ চমকায় না আর জোরে জোরে বাজ পড়ে তখন ভালো লাগে না, তখন বেশ ভয় লাগে। আর এই যে সে আমগুলো, লোভী আত্মা সবসময় এই আমের দিকেই নজর। বেশ কিছুক্ষণ ব্যালকনিতে বসে তারপরে চলে এলাম ঘরে। সংসারের বাকি যে কাজকর্মগুলো রয়েছে, এখন ঘরটা একটু পরিষ্কার করা, মেয়েকে একটু ফ্রেশ করে দেয়া, তারপরে সন্ধে পুজো দিতে চলে এলাম। আর এদিকে প্রকৃতির মতো করে একটু একটু করে পরিবর্তন হচ্ছে। সন্ধেবেলা চা নিয়ে বসে পড়েছি, একটু দেরি করেই চাটা খাচ্ছি আমি। বাবার চা খাওয়া হয়ে গেছে, আমার মেয়েরও সন্ধেবেলা যে জলখাবার সেটা খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল, ওই মুদি দোকানে গেছিলো কিছু জিনিসপত্র আনতে, তো সেই জন্য আমি ওর জন্য ওয়েট করছিলাম। তো এখন ও এসছে, তাই দুজনে মিলে চাটা খাচ্ছি, আর কী কী নিয়ে এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে আমার মেয়ে তখন তো একটুখানি পড়েছে, পড়ে তারপরে রেস্ট নিল, তো সেই কাজটাই বাকিটুকু ছিল, সেটা আমি বললাম এখন তাড়াতাড়ি করে নাও। বাচ্চাদের পড়ানো মানে যেহেতু ওর টিউশন টিচারও এখনও আসছে না, বাড়ির লোকের কাছে একদমই পড়তে চায় না। তো এবার দেখায় চলো কী কী নিয়ে এসেছে। আমি ম্যাগি আনতেই বলেছিলাম, কিন্তু যাওয়ার সময় আমার মেয়ে বলে দিল ম্যাগি না, ইপি খাবো, ইপি নিয়ে এসো। তো ইপি নিয়ে এসছে, আর এখানে 2 প্যাকেট বিস্কিট। মেরি বিস্কিটটা খেতে আমার না খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য আমি বলেছি অন্যরকম কিছু নোনতা বিস্কুট নিয়ে আসবে। তো সেই জন্য নোনতা বিস্কুট, একটা স্যাভলন, আর কী কী এনেছে দাঁড়াও দেখায়। আমি বলে দিয়েছিলাম, কিন্তু এখন আমারই মনে পড়ছে না কী কী বলেছিলাম সেদিন আনতে। আর একটা বলেছিলাম জ্যাম আনতে, মিক্সড ফ্রুট জ্যাম আনতে, যেটা বাবা কখনো কখনো খায়। বাবা তখন মিষ্টি খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খেতে বাবা খুব ভালোবাসে, আর আমার মেয়ে তো ভালোবাসেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো ওদের দুজনের টিফিনের জন্য এটা আনতে বলেছিলাম। আর এই তো এই 2-1টা জিনিস।
রাত 9টা বাজে, আমার রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি। এই দেখো আলু কেটে নিয়েছি, আলু পেঁয়াজের তরকারি হবে। এইটা হবে মেয়ের বাবা। আর এখানে একটু আদা বেটে নিয়েছি, এই পেঁপে দিয়ে একটা তরকারি করবো, এটা বাবার জন্য। তো এখানে তেল গরমে বসিয়ে দিয়েছি, দাঁড়াও। এখানে দেখো ছানাও করে নিয়েছি, আর এই যে আটা মাখা। তো এই রাতে রান্নাবান্না করতে করতে আমার ব্লগটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে।